আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন করে পরিকল্পনা করবে নির্বাচন কমিশন। তার উপরে নির্ভর করবে কারা নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকালে সিলেটে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা বাস্তবায়ন কঠিন জানিয়ে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অনেকগুলো ধাপ যেটি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা প্রায় অসম্ভব। ভোটার আইডি কার্ড সংশোধনের আর্থিক দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান সিইসি। এছাড়া পর্যায়ক্রমে সকল প্রবাসীকে ভোটার হিসেবে তালিকাভুক্ত করার প্রক্রিয়াও চলমান বলে জানান তিনি। আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি। ও এই রিপোর্টটা পেলে তারা কি কি সুপারিশ দেয় এগুলো একটু পর্যালোচনা করে তাহলে হয়তো আমরা সিদ্ধান্তে আসতে পারবো। আমরা অপেক্ষা করছি তাদের রিপোর্টের জন্য। অনেকে আবার বলছেন জাতীয় নির্বাচনের দিন একসাথে স্থানীয় সরকার নির্বাচনে করা যেতে পারে, এরকম পরামর্শ কেউ কেউ দিচ্ছে। তো এটা ইকুয়ালি নট ইমপ্লিমেন্টেবল। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আমি জানি কিছু সীমাবদ্ধতা আছে, আমরা সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি। আর যারা দুর্নীতিতে জড়িত ছিল আমরা মোটামুটি প্রমাণ পেলে কাউকে ছাড় দিচ্ছি না এবং দিবও না। আগামী জাতীয় নির্বাচন আমরা ইভিএমের মাধ্যমে করার কোনো পরিকল্পনা আমাদের নাই। আর একটা বিশেষ দলের কথা বলছেন, সময় আসুক দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো। আমার বাংলাদেশ এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ সকালে এই কাউন্সিলের উদ্বোধনী অধিবেশন শুরু হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ এই অধিবেশনে যোগ দেন। সারা দেশ থেকে আসা এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কাউন্সিলে উপস্থিত আছেন। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কাউন্সিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। আহত যুবক শহীদুল ইসলামের বাড়ি শিবগঞ্জ উপজেলার চকপাড়া বাগিচাপাড়া এলাকায়। বিজিবি জানায়, গত মধ্যরাতে আজমতপুর সীমান্ত পিলার 182 এলাকা দিয়ে একদল চোরা কারবারি ভারত থেকে ফেন্সিডিল নিয়ে আসার পথে সীমান্ত থেকে 130 গজ ভারতের অভ্যন্তরে শহীদুল গুলিবিদ্ধ হয়। এ সময় বিজিবি আজমতপুর সীমান্ত থেকে 25 বোতল ফেন্সিডিল, একটি হাঁসুয়া উদ্ধার করে। স্থানীয়রা জানিয়েছে, গুলিবিদ্ধ শহীদুল সীমান্ত দিয়ে পালিয়ে আসলে তাকে আজ ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতে 2 বছর কারাভোগের পর 12 বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। সকালে ভারতে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় উপস্থিত ছিলেন দুদেশের বিজিবি, বিএসএফ, কাস্টমস, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। ফেরত আসা নারী পুরুষদের বাড়ি মাদারীপুর, বাগেরহাট ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে। ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁইয়া জানান, ভালো কাজের আশায় গত 4 বছর আগে তারা ভারতের কলকাতা শহরে যায়। সেখানে বিভিন্ন দোকান, বাসাবাড়িতে কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করে। পরে আদালত তাদের 2 বছরের কারাদণ্ড প্রদান করে জেলে পাঠায়। সাজার মেয়াদ শেষে দুদেশের উচ্চ পর্যায়ের মধ্যে চিঠি দেওয়ার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়। দেশের 10 জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। রাজশাহীতে সকালে স্থানীয় আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 12.4 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে খেটে খাওয়া ও স্বল্প আয়ের মানুষ। নগরীর পুরানো শীতবস্ত্রের দোকানে ক্রেতাদের ভিড় বেড়েছে। রাজশাহী ও আশেপাশের এলাকায় রাতে ও সকালের কনকনে ঠান্ডা বাতাসের ফলে কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি, জ্বর সহ ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ বাড়ছে। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.1 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে যানবাহনে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। নীলফামারীতে গত 3 দিনে তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবনে দুর্ভোগ নেমেছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। তবে কুয়াশা কম থাকায় সকালে সূর্যের দেখা মিলেছে। নওগাঁয় গত 3 দিন থেকে সকালে সূর্য ওঠায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। মুন্সিগঞ্জে শ্রীনগরে গ্রেফতারের পর ফৌজদারি মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুলকে থানা থেকে ছিনিয়ে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার রাত 10টার দিকে শ্রীনগর থানায় হট্টগোল করে এই আসামিকে ছিনিয়ে নেয় বিএনপির অর্ধশতাধিক বিশৃঙ্খল নেতাকর্মী। মুন্সিগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। মারামারির মামলায় শুক্রবার তরিকুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে শ্রীনগর থানা পুলিশ। রাতে অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মী থানায় গিয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। এ সময় অসম্মতি জানালে এক পর্যায়ে হট্টগোল করে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়। ছিনিয়ে নেওয়া আসামি সহ যারা এ ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের চাচি ও চাচাতো বোনকে নিয়ে এবার প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে 2013 সালে প্রায় 10 কোটি টাকা খরচ করে ইউরোপের দেশ মাল্টার পাসপোর্ট নেয়ার আবেদন করেছিলেন টিউলিপের চাচি শাহিন সিদ্দিক ও তার চাচাতো বোন বুশরা সিদ্দিক। কিন্তু তাদের বিরুদ্ধে গণমাধ্যমে অর্থ পাচার, দুর্নীতি, জালিয়াতি ও ঘুষ লেনদেনের অভিযোগ থাকায় পাসপোর্ট প্রত্যাখ্যান করা হয়। শাহিন সিদ্দিক সাবেক সেনা কর্মকর্তা ও শেখ হাসিনা নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না বলে দাবি করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এছাড়া অন্যান্য ঘটনা প্রবাহেও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা ছিল না বলে দাবি সুলিভানের। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে সাক্ষাৎকার দেন জ্যাক সুলিভান। সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে সুলিভান বলেন, বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর পেছনে আমেরিকার হাত ছিল, এই বিষয়টি একেবারেই অবাস্তব। তিনি আরও বলেন, বিষয়টি ভারতও বিশ্বাস করে না। এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে টেলিফোন আলাপে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কখন হতে পারে সে বিষয়টি সুনির্দিষ্ট করে বলায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান তিনি। এদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। বাংলাদেশের নতুন প্রতিনিধিদের সাথে আমেরিকা যোগাযোগ রাখছে বলেও জানিয়েছেন তিনি। আমেরিকানের রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র স্থিতিশীল, সমৃদ্ধ, সহিষ্ণু বাংলাদেশ চায়। এ বিষয়ে ভারত আমেরিকা উভয়েরই স্বার্থ জড়িয়ে আছে। ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন যুক্ত হওয়ার 8 বছর পেরিয়েছে, কিন্তু উন্নয়ন ও নাগরিক সেবার মান ইউনিয়নেরও নিচে পর্যায়ে। রাজধানীর উত্তরখান এলাকার বাসিন্দাদের ভোগান্তির সান্ত্বনা, মেয়র আর কাউন্সিলরদের আশ্বাস, কিন্তু নাগরিক যন্ত্রণার মুক্তি নেই। লাখো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নাগরিক সেবার অসন্তোষ নিয়ে পার করছেন 8 বছর। উন্নয়ন বঞ্চিত মানুষ কবে মুক্তি পাবে নাগরিক নরক যন্ত্রণা থেকে? রাজধানীর মুগদা, উত্তরখান ও দক্ষিণখানের সড়কের বেহাল দশা নিয়ে নাজিবুর রহমানের 3 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। উত্তরখান এলাকার সড়কগুলোর এ চিত্রই বলে দেয় এ অঞ্চলের মানুষের ভোগান্তি অসীম। কোথাও ভেঙে যাওয়া অংশ এমনভাবে পড়ে আছে যেখানে যে কোনো মুহূর্তেই ঘটতে পারে দুর্ঘটনা। নিরুপায় হয়েই এ পথ ধরেই প্রতিদিন জরুরি যাতায়াত করছে কয়েক লাখ বাসিন্দা। কয়েকদিন আগে ফইরা ফাও ব্যথা পাইলাম, ফাও ভাঙ্গে লাইলাম, কখনো তো এইভাবে আর কত কত মানুষ এরকম ব্যথা ট্যাথা পাইলেও আমরা অনেক কষ্ট হইতেছে, আমরা চলতে পারি না। ভাড়াটেরিয়া এখানে থাকতে চায় না, তার মেইন কারণ হচ্ছে এখানকার যে অবকাঠামো, রাস্তাঘাট, যে উন্নয়নের নামে যে দীর্ঘদিন যে আপনার কাজকর্ম আসলে সঠিকভাবে হচ্ছে না। এত দূর হাইটা যাইতে আসতে অনেক কষ্ট। রাজধানীর উত্তরখান এলাকার অনেক অংশে চলছে সংস্কার কাজ, কিন্তু কবে নাগাদ তা শেষ হবে তা জানেন না এলাকাবাসী। বর্ষা মৌসুম ছাড়াও এসব এলাকায় পানি জমে থাকে প্রতিনিয়ত, এতে ক্ষুব্ধ এলাকার মানুষ।
2016 সালের মাঝামাঝিতে সাতারকুল, ভাটারা, উত্তরখান, দক্ষিণখান সহ 18টি গ্রামকে ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সেবা বাড়াতে ঢাকার 2 সিটি কর্পোরেশনে যুক্ত করে সরকার। তবে নাগরিক সেবার সেই দরজাটি বন্ধ এই অঞ্চলের মানুষের জন্য। চলাচলের জন্য যে রাস্তা তাদের প্রয়োজন, সেই রাস্তার অবকাঠামোই নির্মাণ করতে পারেনি ঢাকার কোনো সিটি কর্পোরেশন। এই একটু করে না, এইভাবে মানে এমন একটা এলাকাতে আমরা এমন একটা দুর্ভোগে আছি, মানে আমরা বলার মতো না। প্রায় 3 বছরের মতো কাছাকাছি হয়ে গেছে, আমাদের এখান থেকে চলাফেরা করতে অনেক কষ্ট হয়। এখন পোলাপাইন স্কুলে আসা যাওয়া করতে অনেক কষ্ট হয়। এটার জন্য আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ। আমাদের এই মার্কেটটা আজকে 1 বছর ধরে বন্ধ। আমরা ব্যবসায়ীরা মার খেয়ে বসে আছি, তা আমরা কিভাবে চলবো? এমন পরিস্থিতির এখনই সমাধান দেখছে না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নাগরিক ভোগান্তি কমাতে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছে সেবা সংস্থাটি। ওখানে বিভিন্ন ইউটিলিটি ডিপার্টমেন্টের তার কিন্তু ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে হবে। আমরা চাচ্ছি একসাথে এক কোঅর্ডিনেশনের মধ্যে যাতে এই রাস্তা কাটিংটা করা যায়, সেই কারণে একটু ডিলে হয়ে গেছে। স্টিল হোপফুল যে জানুয়ারি 2025-এর মধ্যে আমরা একটা ভিজিবল রেজাল্ট দিতে পারবো। রাজধানীর নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর উন্নয়ন কাজ শেষ হলে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলছে ডিএনসিসি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। পদ্মা সেতু এবং এশিয়ান হাইওয়ের উপর নড়াইলের কালনাঘাটে দেশের প্রথম দৃষ্টিনন্দন 6 লেনের মধুমতি সেতু চালু হওয়ার পরই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের যোগাযোগ ব্যবস্থা অনেকটাই সহজ হয়েছে। বদলে গেছে এ জনপদের আর্থসামাজিক অবস্থা। তবে ভাঙা যশোর বেনাপোল সড়ক 4 লেনে উন্নীতকরণ না হওয়া পর্যন্ত সেতু দুটির পুরোপুরি সুফল পাচ্ছে না দক্ষিণাঞ্চলের 10 জেলার কোটি মানুষ। গাড়ির চাপ বেড়ে যাওয়ায় বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে সময় ও জ্বালানি তেলের অপচয় হচ্ছে। প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা। নড়াইল থেকে এম মুনির চৌধুরীর পাঠানো রিপোর্ট। পদ্মা সেতু এবং মধুমতি সেতু দুটি উদ্বোধনের পরপরই দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবনযাত্রা এসেছে আমূল পরিবর্তন। সেতু দুটি চালু হওয়ার পরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সাথে ঢাকার দূরত্ব কমেছে 100 থেকে 150 কিলোমিটার পর্যন্ত। বেনাপোল স্থলবন্দর থেকে মধুমতি ও পদ্মা সেতু পার হয়ে রাজধানী ঢাকা যেতে পারছেন এই অঞ্চলের মানুষ। তবে সরু সড়কের জন্য বেনাপোল থেকে যশোর নড়াইল হয়ে ভাঙা যেতে ভোগান্তি রয়ে গেছে। ফলে পদ্মা ও মধুমতি সেতুর কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন 10 জেলার কোটি মানুষ। সেতু দুটি চালু হওয়ার ফলে এ সড়কে গাড়ির চাপ বেড়ে গেছে কয়েক গুণ। বেশ কয়েকটি স্থানে অতিরিক্ত গাড়ির চাপে রাস্তায় ভাঙনের সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। প্রতিনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মরতেছে। এই রাস্তা আমাদের খুব তাড়াতাড়ি করে রাস্তাটা আরো প্রশস্ত করা দরকার, যাতে করে মানুষের একটু স্বস্তি হয়। সড়কের বেশি খারাপ অবস্থা নড়াইলের মধুমতি সেতু থেকে যশোর পর্যন্ত 56 কিলোমিটার অংশ। ফলে ট্রাফিক নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। আগে তো কোনো পরিবহনের গাড়ি চলতো না, মনে করেন 2 বা 3টা পরিবহনের গাড়ি চলতো। এখন শত হাজার গাড়ি বলা চলে, এখন প্রতিনিয়ত চলে। এইগুলো আসলে এই রাস্তা যদি এক্সটেনশন না করা হয়, এগুলো বড় চ্যালেঞ্জ। ভাঙা থেকে বেনাপোল পর্যন্ত 129.5 কিলোমিটার মহাসড়কটি 6 লেনে উন্নীত করার জন্য প্রকল্প নেওয়া হয়েছে। জমি অধিগ্রহণ শেষে দ্রুত সড়কটি 6 লেনে উন্নীত করার কথা বলছেন সড়ক বিভাগের কর্মকর্তারা। এখানে ডোনার হান্টিং চলমান আছে, বিদেশি ফান্ড পাওয়া গেলে, এবং এই কাজটি মূলত আশা করি এটাও একনেক কর্তৃক অনুমোদিত হবে। এটা মূলত এখন প্ল্যানিং কমিশনে মূলত এই ফাইলটি আছে এবং এটার প্রশাসনিক কাজ চলমান রয়েছে। সেতু দুটি চালু হওয়ার আগে এই সড়ক দিয়ে প্রতিদিন 5 থেকে 700 যানবাহন চলাচল করত। এখন সড়কটি দিয়ে প্রতিদিন অন্তত 8000 যানবাহন চলাচল করে। তাই দ্রুত এটি 6 লেনে উন্নীত করার দাবি দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।